জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার বন্ধু ও সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না? নন্দিত লেখক হুমায়ুন আহমেদ তার একাধিক বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লিখেছেন। এছাড়াও তিনি একটি সাক্ষাৎকারেও প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে কথা বলেছেন। হুমায়ুন আহমেদ তার শেষ উপন্যাস দেয়াল বইয়ের ১৮৯ পৃষ্ঠায় লিখেছেন, শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। সামান্য আয়োজন, 4টা লাল আটার রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা ডিম সিদ্ধ। জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার বন্ধু ও সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না? জিয়াউর রহমানের 5 বছরের শাসনের প্রতি মাঝের শেষে বর্ষণ হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতিবর্ষণের বন্যা, খরা বা জলোচ্ছ্বাস হয়নি। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগল। বাংলাদেশের মানুষ মনে করতে লাগল, অনেক দিন পর তারা এমন এক প্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ নন, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারে কোনো সঞ্চয় নেই। একবার লেখক ইমদাদুল হক মিলন হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের অংশবিশেষ এমন ছিল, ইমদাদুল হক মিলন বলছেন, ঠিক আছে, আর 2-1টি কথা এক্ষেত্রে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্কটা চলে, আপনি কি স্বাধীনতার ঘোষণাটা আপনার নিজের কানে শুনেছেন? হুমায়ুন আহমেদ বললেন, হ্যাঁ শুনেছি, তখন আমি ছিলাম পিরোজপুরে, আমি আমার বইপত্রেও লিখেছি। ইমদাদুল হক মিলন বললেন, হ্যাঁ আপনি লিখেছেন আপনার জোছনা ও জননীর গল্পতে। হুমায়ুন আহমেদ বললেন, জিয়াউর রহমানের সেই ঘোষণাটি আমার নিজের কানে শোনা। এই ঘোষণাটি বারবার রিপিট করছিল, এটা নিয়ে বিতর্ক হওয়ার তেমন কিছু নেই। ইমদাদুল হক মিলন বললেন, কিন্তু এখানে বিতর্কটা হচ্ছে জিয়াউর রহমান কি তার নিজের ব্যাপারটা বলেছিলেন? হুমায়ুন আহমেদ বললেন, শুরুতেই বলেননি, তবে পরে বলেছেন। ইমদাদুল হক মিলন জিজ্ঞেস করলেন, আপনি কি শুনেছেন? হুমায়ুন আহমেদ বললেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটি আমার নিজের কানে শোনা। এই ঘোষণাটি বারবার রিপিট করছিল। এটা নিয়ে বিতর্ক হওয়ার তেমন কিছুই নেই। আমি আমার বইপত্রেও একাধিকবার লিখেছি। শোনো মিলন, জিয়াউর রহমান খুবই ভাগ্যবান একজন ব্যক্তি। তার কাছে একটা রেডিও স্টেশন ছিল, তিনি প্রচারটা করতে পেরেছেন। আর বাকি যারা যুদ্ধ করেছেন তাদের সামনে রেডিও স্টেশনটা ছিল না, তারা প্রচারটা করতে পারেননি। সেই অর্থে আমি বলবো, জিয়াউর রহমান অসম্ভব ভাগ্যবান একজন মানুষ, যিনি ঐতিহাসিক এই ঘোষণাটি রেডিওতে দিয়েছেন। এই যুগান্তকারী ঘোষণা আমাদের জন্য খুবই দরকার ছিল। সে সময় আমাদের দেশের মানুষের নৈতিক শক্তি ও মনোবল ভীষণ ভেঙে পড়েছিল। জিয়াউর রহমান একটি জাতীয় ঘোষণার মাধ্যমে সেটাকে শক্তভাবে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এই একটিমাত্র ঘোষণার মাধ্যমে দিশেহারা, বিপর্যস্ত দেশবাসী ভয়ঙ্কর অন্ধকারে আশার আলো দেখেছিলেন। এই সম্মান তাকে অবশ্যই করতে হবে। কাউকে সম্মান জানিয়ে কেউ ছোট হয় না। আওয়ামী লীগের যারা আছেন তারা হয়তো ভাবছেন, জিয়াউর রহমানকে এই সম্মান জানালে তারা ছোট হবেন। ব্যাপারটা মোটেই সেরকম নয়। সেই চরম দুঃসময় জিয়াউর রহমান নামের সাহসী মানুষটির ঐতিহাসিক ঘোষণাটি দিশেহারা জাতির জন্য ভীষণ প্রয়োজন ছিল। ইমদাদুল হক মিলন বললেন, আপনি জিয়াউর রহমানের বেশ ভালো একটা মূল্যায়ন করলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? তাকে কি আপনি জাতির পিতা মনে করেন? হুমায়ুন আহমেদ বললেন, যিনি জাতির পিতা তাকে কেন জাতির পিতা বলবো না? ইমদাদুল হক মিলন বললেন, আপনি মনে করেন তিনি জাতির পিতা বা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত? হুমায়ুন আহমেদ বললেন, অবশ্যই সেই মর্যাদা দেওয়া উচিত। এ বিষয়ে কারো মনে কোনো সংশয় থাকা উচিত নয়। হুমায়ুন আহমেদের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক নিয়ে কবি আব্দুল হাই শিকদার তার একটি লেখায় লিখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে হুমায়ুন আহমেদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। বেগম জিয়া ছিলেন হুমায়ুনের একজন গুণগ্রাহী। হুমায়ুন আহমেদ এটা জানতেন। এ বিষয়ের ওপর কয়েকটি তথ্য দিতে চাই এই কারণে যে হুমায়ুনকে আওয়ামী লীগের নৌকায় তোলার জন্য মরিয়া তৎপরতা চলছিল। সরকারের সাংস্কৃতিক লাঠিয়ালরা এজন্য আগ বাড়িয়ে তাকে দখল করে নিতে চাচ্ছিল। সব মুছে দিতে চাইছিল অন্য সব পরিচিতি, যা খুবই দৃষ্টিকটু হিসেবে প্রতিভাত হচ্ছে। শুরুটা করতে চেয়েছিলাম আমার সঙ্গে হুমায়ুন আহমেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, কিন্তু আপাতত সেই প্রসঙ্গ থাকো, অন্য একদিন এ বিষয়ে লেখা যাবে। তবে যেটুকু বিষয়যুক্ত কেবল সেটুকুই বলছি। আমি তখন বাংলাদেশ টেলিভিশনে কথামালা নামে একটি সাহিত্য সংস্কৃতি নির্ভর ম্যাগাজিন অনুষ্ঠান করি।
50 মিনিটের প্রোগ্রাম মাসে একবার প্রচার হয়। বলে রাখা ভালো, তখন বিটিভি দেশের একমাত্র চ্যানেল। মনীষী আহমদ ছফা একদিন রাগ করলেন আমার ওপর। বললেন, কি করে বেড়াচ্ছেন? ইতিহাসে নাম লেখানোর জন্য কিছু করুন, দেশের স্বার্থে হুমায়ুনকে নিয়ে এগিয়ে যান। আমি প্রস্তাবটা লুফে নিলাম, কিন্তু সমস্যা হলো বিটিভি জীবিত একজনের ওপর এককভাবে 50 মিনিটের একটি ডকুমেন্টারি প্রোগ্রাম করার যৌক্তিকতা নিয়ে চিন্তায় পড়ল। আমি গেলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মোজাম্মেল হক তখন প্রেস সচিব। তাকে বললাম, তিনি নিজেও হুমায়ুনের মুগ্ধ পাঠক ছিলেন। আমাকে নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব শুনে বললেন, হুমায়ুন আহমেদের মতো একজন অসাধারণ লেখকের জন্য 50 মিনিটের একটা ম্যাগাজিন করা আর এমন বেশি কি, করুন। আমি ছুটলাম হুমায়ুন ভাইয়ের কাছে। কবি আতাহার খান আর আমি হাজির হলাম। হুমায়ুন ভাই সানন্দে সম্মতি দিলেন। নানা দৌড়ঝাঁপ করে 20 দিনের মধ্যে শেষ করলাম ডকুমেন্টারির কাজ। প্রচার হলো যথারীতি কথামালা হুমায়ুন পর্ব। হুমায়ুন আহমেদকে নিয়ে নির্মিত ও প্রচারিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন। সময়টা 1993 সালের 9 মার্চ। 55 মিনিটের ওপর ছিল প্রোগ্রামটা। আজকে জিটিভির প্রধান নির্বাহী, আমাদের প্রিয় শিল্পী রওশনারা মুস্তাফিজের স্বামী মুস্তাফিজুর রহমান তখন সম্ভবত অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। তিনি আমার প্রযোজক আলাউদ্দিন আহমেদকে বলে দিয়েছিলেন, ভালো প্রোগ্রাম হয়েছে, অতিরিক্ত সময় কোনো সমস্যা নয়। অনুষ্ঠান শেষ হয়েছিল রাত 11টায়। মোজাম্মেল ভাইয়ের ফোন, শিকদার, প্রধানমন্ত্রী অনুষ্ঠানটা দেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাতে বলেছেন। ততদিনে মোজাম্মেল ভাইয়ের সঙ্গেও হুমায়ুন ভাইয়ের একটা ভালো সম্পর্ক স্থাপিত হয়েছে। দুজনেই আমুদে মানুষ, মিল হয়ে গেল দ্রুত। মোজাম্মেল ভাই ও সে সময়কার ডেপুটি প্রেস সেক্রেটারি সৈয়দ আবদাল আহমেদের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের 1-2বার সাক্ষাৎ হয়ে গেল। হুমায়ুন আহমেদদের তখন আগুনের পরশমণি নির্মাণ নিয়ে মেতে উঠেছেন, সরকারি অনুদানের জন্য আবেদন করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিষয়টা জেনে তৎকালীন তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে বলে দিলেন, যদি একটা ছবিকেও অনুদান দিতে হয় তাহলে সেটা যেন হুমায়ুন আহমেদের ছবিকেই দেয়া হয়। ব্যারিস্টার নাজমুল হুদা সানন্দে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করলেন। সরকারি অনুদানের পরিমাণ সে সময় ছিল মাত্র 18 লাখ বা 24 লাখ টাকা। আমার ঠিক মনে নেই। হুমায়ুন ছবি নিয়ে মাঠে নেমে গেলেন। দরকার সেনাবাহিনী ও বিমান বাহিনীর সাহায্য। কারণ মুক্তিযুদ্ধের ছবি পাকিস্তানি সেনাবাহিনীর হাজার হাজার সদস্য, ট্যাঙ্ক, সাজোয়া যান ইত্যাদি না হলে চলবে কেন? সে ব্যবস্থা প্রধানমন্ত্রীর নির্দেশে তার মিলিটারি সেক্রেটারি, আজকের আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল সুবিদ আলী করে দিলেন। ছবি রিলিজ করা যাচ্ছে না, এফডিসিতে বকেয়া পড়ে গেছে 20 লাখের ওপরে টাকা। আবারও এগিয়ে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বললেন ছবি বানাচ্ছেন হুমায়ুনের মতো নন্দিত কথাশিল্পী, ছবিটার উপজীব্য মুক্তিযুদ্ধ, এ ছবি তো পুরোটাই রাষ্ট্রের টাকায় হওয়ার কথা। এফডিসির পুরো পাওনা মওকুফ হয়ে গেল। রিলিজের আগেই ছবি নিয়ে হইচই পড়ে গেল সর্বত্র। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উৎসাহ দেখালেন। হুমায়ুন চাইলেন ছবিটা প্রধানমন্ত্রীকে দেখাবেন। তড়িঘড়ি ব্যবস্থা হলো। দ্রুত ডিএফপির ছোট প্রেক্ষাগৃহ, মেশিনপত্র, প্রজেক্টর, স্ক্রিন ঝাড়পোছ হল। বেগম খালেদা জিয়া হুমায়ুন আহমেদকে নিয়ে ছবিটা দেখলেন। ছবির শেষে দেখা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চোখ মুছছেন। সে বছর আগুনের পরশমণি 8টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। আমার আনন্দ ধরে না, সহায় হলেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম ও মরহুম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সঙ্গে হুমায়ুন আহমেদের গলায় পরিয়ে দিলেন 21 পদক, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান। মুক্তিযুদ্ধের বই জোছনা ও জননীর গল্প উপন্যাসে জিয়াউর রহমানকে নিয়ে হুমায়ুন আহমেদ লিখেন, 27 মার্চ শনিবার রাত 8টায় রেডিওর নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বললেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুৎ স্রোত প্রবাহিত হয়। তাদের নুইয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় রিজু হয়ে যায়। তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে, ভাবাই যায় না। তার চোখ কালো চশমায় ঢাকা, গায়ে ধবধবে সাদা হাফ হাতা গেঞ্জি, বসেছেন রিজু ভঙ্গিতে। বাঁ হাতের কবজিতে পড়া ঘড়ির বেল্ট সামান্য বড় হয়ে যাওয়ায় হাত নামানোর সময় ঘড়ি ওঠানামা করছে। এতে তিনি সামান্য বিরক্ত। তবে বিরক্তি বোঝার উপায় নেই। যে চোখ মানবিক আবেগ প্রকাশ করে, সেই চোখ তিনি বেশিরভাগ সময় কালো চশমায় ঢেকে রাখতেই ভালোবাসেন। মানুষটার চারপাশে এক ধরনের রহস্য আছে। তার নাম জিয়া। তিনি তাঁবুর বাইরে কাঠের ফোল্ডিং চেয়ারে বসে আছেন। চারপাশের দৃশ্য অতি মনোরম। যেদিকে চোখ যায় জঙ্গলময় উঁচু পাহাড়, কোনো জনবসতি নেই। জায়গাটা মেঘালয় রাজ্যের ছোট্ট শহর তুরা থেকেও মাইল 10 দূরে। নাম তেলঢালা। মেজর জিয়া ঘন জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফেরালেন আকাশের দিকে। আকাশে মেঘের আনাগোনা।
এই মেঘে বৃষ্টি হয় না, তবে এই অঞ্চলে বৃষ্টির ঠিক নেই। যে কোনো মুহূর্তেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে পারে। প্রায় স্বর্গের কাছাকাছি এই অপূর্ব বনভূমিতে জড়ো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১ম, ৩য় ও ৮ম ব্যাটালিয়ন। তাদের নিয়ে গঠন করা হয়েছে দুর্ধর্ষ এক পদাতিক ব্রিগেড, নাম জেড ফোর্স। জিয়াউর রহমানের নামে প্রথম অক্ষর জেড দিয়ে এই ফোর্সের নামকরণ।